ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো সন্তানের ক্যারিয়ার গড়তে অভিভাবক হিসেবে কিছু জিনিস মাথায় রাখার দরকার, সেগুলো কি। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি বীরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটি, কেননা আমি বর্তমান সময়ে যে সকল ক্লায়েন্টদের দেখি বা যে বাচ্চাগুলোকে নিয়ে আসে তার প্যারেন্টসরা, তাদের বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল বা মানসিক যে বিষয়গুলো সেগুলো আমি দেখতে পাই। এবং প্রায় আমার কাছে যারা আসে 80 থেকে 90% বিষয় থাকে যে সঠিক প্যারেন্টিংয়ের অভাবে কিন্তু তাদের এই সমস্যাগুলো তৈরি হয়। সুতরাং আমি আজকের এই যে ভিডিওটি মূলত হচ্ছে অভিভাবকদের উদ্দেশ্যেই তৈরি করতে চাচ্ছি, কারণ তাদের যদি এই সাইকোলজিক্যাল বিষয়গুলো মাথায় রাখা তাদের ক্ষেত্রে সম্ভব হয়, সেক্ষেত্রে তাদের সন্তান কিন্তু অবশ্যই খুব ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে পারবে। এখানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকবে এবং সাথে সাথে আমার কাছে যারা আসেন তারা কী ধরনের সমস্যা নিয়ে আসেন সেগুলো আমি আলোচনা করব। সন্তান যখন হচ্ছে যে স্কুলে যায়, অনগোয়িং থাকে, তখন কিন্তু তাদের ভিতরে প্রাথমিকভাবে বিভিন্ন রকমের স্ট্রেস কাজ করে, যার কারণে তারা হয়তো বা অনেক সময় অনেক কিছু ভুলে যায়। অনেক কথা বাবা মা বলেছে, কিন্তু তারা হয়তো বা ওই কথা মতো চলতে পারে না, কিছুটা উদাসীন হয়ে যায়। অনেকের ভিতরে যখন দেখে যে হ্যাঁ আমিও চাচ্ছি যে আমি পড়াশোনা করতে চাই, কিন্তু কোনো কারণে আমার পড়াশোনা হচ্ছে না, তখন কিন্তু তাদের ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি অথবা রাগ এগুলো কাজ করে। এই প্রেক্ষিতে যেটি হয়, প্যারেন্টসদের ভিতরে একটা মনোমালিন্য তৈরি হয়, অনেক ক্ষেত্রে তাদের ভিতরেও খুব বড় রকমের একটা সমস্যা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে কী হয় যে এই যে বাচ্চাটির যদি সঠিকভাবে লালন পালন করা যায়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা শিশু যখন প্রথম দিকে হচ্ছে প্রাইমারি লেভেলে যখন প্রথম তারা স্কুলে যায়, তখন এমনিতে তাদের এই যে নতুন একটা এনভায়রনমেন্ট, যেটা একটা ট্রানজিশন, তাদের ভিতরে বিভিন্ন রকমের উদ্বিগ্নতা কাজ করে। অনেকের ক্ষেত্রে হয়তো বা ভালো লাগাও কাজ করে। যাদের ভালো লাগা কাজ করে যে সন্তানদের, তারা অবশ্যই খুবই ভালো। প্যারেন্টসদের উদ্দেশ্যে আমি বলবো, কারণ হয়তো বা তাকে সেভাবে মোটিভেট করতে পেরেছে যে তার জন্য তার স্কুলের যে এনভায়রনমেন্টটি খুব ভালোভাবে সে এনজয় করছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা স্কুলে যেতে ভয় পায়, কেননা বাসাতে হয়তো বা প্রেশার তৈরি করে প্যারেন্টসরা, বাবা বা মা, তোমাকে অনেক পড়তে হবে, তোমাকে অনেক জানতে হবে, তুমি এটা পড়া শেষ না করে তুমি অন্য কোনো কাজ করতে পারবে না, তুমি পড়ছো না কেন। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তাদের ব্রেনের কিন্তু একটা এফেক্ট ফেলে, যার প্রেক্ষিতে কিন্তু তারা পরবর্তীতে যে পড়াশোনার যে আগ্রহ আস্তে আস্তে একদম কমে যায়। এবং অনেক ক্ষেত্রে আমার কাছে এসেছে যে ওকে যদি অনেক বেশি ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া হয়ও, সেক্ষেত্রে সে পড়াশোনা করবে না এবং সে যেটা বলেছে সেটাই করবে। তো অবশ্যই এই জায়গাটাতে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনারা বরং সন্তানকে বেশি বেশি প্রশংসা করবেন, কারণ আপনি যদি প্রশংসা করেন, যেটাকে আমরা রিইনফোর্সমেন্ট বলি সাইকোলজিক্যাল বিষয়, সেক্ষেত্রে সে এই কাজটি ভালো বেশি বেশি করে। বর্তমান সময়ে অবশ্যই তাদেরকে মেরে বা ফিজিক্যাল পানিশমেন্ট দিয়ে কিন্তু খুব ভালো একটা আউটপুট আপনারা পাবেন না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এবং আপনারা যদি একটু নিজেরা দেখেন যে আপনার সন্তানকে আপনি প্রশংসা করলেন, এরপর হচ্ছে কিন্তু যে তার অ্যাক্টিভিটিগুলো আগের থেকে কিন্তু বেড়ে যাবে এবং সে দেখবেন যে খুব ভালো একটা আউটপুট তারা দেবে। আপনাদের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, হয়তো বা নিজেদের কমিউনিকেশন প্রবলেম অথবা অ্যাডজাস্টমেন্টাল কোনো প্রবলেম, আপনারা অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ দুজনে আলাদাভাবে কোথাও বসে, যেখানে আপনার সন্তান থাকবে না সেখানে বসে এটা মিটিয়ে ফেলবেন। আরও বেশি গভীর থাকলে যারা আশেপাশে যারা থাকেন বা যাকে শেয়ার করার মাধ্যমে একটা মধ্যস্থিত করা সম্ভব, তাদের কাছে আপনারা করে নেবেন। খুব বেশি সমস্যা হলে অবশ্যই আপনাদের এই ইস্যুটি নিয়ে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আসবেন। সেক্ষেত্রে দেখবেন এই বিষয়গুলো খুবই সহজ হবে। হয়তোবা আপনারা যদি এখানে 2টো সেশন নেন, হয়তোবা এটি যে উপকার করবে, হয়তোবা আপনাদের হয়তোবা 10 বছরে এই বিষয়টি এইভাবে উপকার আপনারা নিজেরা বয়ে নাও আনতে পারেন। তো আপনারা যখন হচ্ছে যে নিজেরা ভালো থাকবেন, নিজেদের ভিতরে একে অপর প্রশংসা করবেন, তখন কিন্তু আপনার সন্তানও এটা দেখে দেখে শিখবে, কারণ সন্তানরা কিন্তু দেখেই শিখে। আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমানে যে কারিকুলাম, বাংলাদেশের কারিকুলামটা তৈরি করেছে, অনেকের ভিতরে বিভিন্ন রকমের অ্যাংশাসনেস কাজ করে। স্পেশালি পিতামাতারা কিন্তু অনেক উদ্বিগ্ন থাকেন, তারা অনেক ক্ষেত্রে এটাকে রাগ হিসেবে দেখেন, হ্যাঁ, যে এটা আসলে কীরকম হলো। আসলে ব্যাপারটা হলো এখানে সাইকোলজিক্যাল বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের প্রাথমিক সময়েও আমি দেখেছি, আমি বেশ কিছু ফরেনারদের সাথে কথা বলেছি, যাদের এই যে তাদের যে কোর্স কারিকুলামটা এই নিয়ে কথা বলেছি, যে বাচ্চাদের কোর্স কারিকুলামটা কীরকম। সো এইখানে একটা জিনিস মনে রাখবেন যে 2টো জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমরা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করি। একটা হলো বিহেভিয়ারাল লার্নিং আর একটা হলো কগনিটিভ লার্নিং।
বিহেভিয়ার লার্নিং হলো বাচ্চাদের আচরণের মাধ্যমে শেখানো। বর্তমান সময়ে যে জিনিসটি আপনারা দেখেন যে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো রকমের পরীক্ষা রাখেনি। আগে যে দিনে যেটি হতো যে পরীক্ষা দিত, তাহলে কি হয়, এই যে একটু আগে আমি বললাম যে তাদের ভিতরে এমনিতে একটা স্ট্রেস কাজ করে, এবং যখন তাদের ভিতরে এই স্ট্রেসটা থাকে তখন বইয়ের উপরে তাদের কিন্তু মনোযোগটা থাকে না। তখন যদি আরও বেশি প্রেশার ক্রিয়েট করে তাদেরকে বইয়ের দিকে মনোযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের অবস্থা মানসিকভাবে এবং শারীরিকভাবে আস্তে আস্তে খারাপ হতে থাকে। হয়তো বা তারা রাতে ঘুমায় না, ঘুমোতে গেলে আবার হঠাৎ জেগে ওঠে, কান্না করে। সো এই জায়গাটাতে কগনিটিভ যে লার্নিংটা বলা হয় যে তাদের মেমোরাইজ করা আমরা আগে করতাম, হ্যাঁ, অনেক ক্ষেত্রে যেটা হয় যে তাদেরকে হলো যে ফ্যাসিলিটেশন না করে, অর্থাৎ তাদেরকে না বুঝে বরং এমন কিছু হোমওয়ার্ক দেওয়া বা এমন কিছু কাজ দেওয়া যেটা তাদের জন্য খুবই কঠিন হয়ে যায় এবং তাদের ব্রেনের উপরে চাপ পড়ে। সো আগে যে জিনিসটি ছিল 1, 2, 3 এই জায়গাগুলোতে তাদের পরীক্ষা দিতে হতো, পরীক্ষার জন্য আলাদা সিলেবাস থাকতো, বই থাকতো, তাদের ওই বিষয়ে পড়াশোনা করতে হতো। এবং পড়াশোনা করতে গিয়ে হয়তো বা বাবা মায়ের যে বকা বা যে পানিশমেন্ট সেগুলো কিন্তু পেত। এটা যেমন তার মানসিকভাবে একটা খারাপ কাজ করতো, সাথে সাথে তার ফিজিক্যালি কিন্তু ভালো থাকতে পারতো না, এবং ওই সময়টায় তারা ভবিষ্যতে কী করবে সেটি কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারতো না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে কগনিটিভ লার্নিংয়ের চেয়ে বিহেভিয়ার লার্নিং খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি ভালো করে শেখে। যেমন বাচ্চাদেরকে যদি খেলার স্থলে শেখানো হয়, সেক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা খুব অল্প সময়ের ভিতরে খুব ভালোভাবেই তারা শিখতে পারে। যদি বলা হয় এটা একটা অনেক রকমের অ্যাডভান্স লেভেলের টুল, আপনারা আচরণের মাধ্যমে শেখানো, সেটা হয়তো বা ক খ স্বরবর্ণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অথবা বিভিন্ন রকমের যে গাণিতিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যদি আপনারা যে এরকম খেলার ছলে শেখান, সেক্ষেত্রে ওই যে বাচ্চাটি সেটি কিন্তু অনেক দিন ধরে মনে রাখবে। এবং এই যে মনে রাখাটা ইনিশিয়াল স্টেজে আমরা বলি প্রথম 7 বছরটা খুবই বাচ্চার জন্য গুরুত্বপূর্ণ। এই সময় তার যদি কগনিটিভ এবং বিহেভিয়ারাল লার্নিংগুলো ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তার লার্নিংয়ের জায়গাটি সাথে সাথে কেরিয়ার লাইফের যে ব্যাপারটি সেটা কিন্তু খুব ভালো কাজ করে। একটা সময় থাকবে হয়তোবা বাচ্চারা নিজের সিদ্ধান্তগুলো নিজেরাই নিতে পারবে, কিন্তু আপনি যদি তখন সিদ্ধান্ত হয়তোবা নিতে পারবেন না, আমরা জানি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছি, আমার বাবা মা অথবা আমি যখন স্কুলে ছিলাম তখন পড়াতো, কিন্তু ইউনিভার্সিটিতে এসে কিন্তু অন্য একটা এনভায়রনমেন্ট, সেখানে সিলেবাস সম্পর্কে তাদের ধারণা নেই। তারা যে পড়াশোনা বা যে এখানে পরীক্ষাগুলো কীরকম হয় সেই সম্পর্কে ধারণা নেই, ক্লাস কীরকম করতে হয় সেই সম্পর্কে ধারণা নেই, অনেক ক্ষেত্রে আলাদা হয়ে গিয়েছে। সুতরাং আপনি যদি আপনার জায়গা থেকে ইনিশিয়াল যে স্টেজে, সেই স্টেজগুলোতে যদি আপনি এই যে বাচ্চাটিকে তাদের মতো করে গড়ে তুলতে পারেন, তাদের বিহেভিয়ারাল লার্নিংটাকে আরও বেশি সচল করতে পারেন, তখন কিন্তু তাদের ভবিষ্যৎটি আরও উজ্জ্বল হবে এবং তারা বুঝতে পারবে যে আসলে কীভাবে পড়াশোনা করতে হয়। কারণ ইউনিভার্সিটি লাইফে বা মেডিকেল বা বইতে যদি পড়াশোনা করে, তখন কিন্তু আপনার হয়তোবা খুব বেশি কাজ থাকবে না প্যারেন্টসদের, এবং এর পরবর্তীতে হয়তোবা চাকরির জন্য পড়াশোনা বা অন্য সেক্ষেত্রে কিন্তু প্যারেন্টসরা ওই রকম গুরুত্ব বহন করা অথবা তাদেরকে বিভিন্ন বিষয়ে সাজেস্ট করা, সেটা কিন্তু করা সম্ভব হয় না। বরং তার জায়গাতে তার কেরিয়ারটা কীরকম হবে সেই ভালো জানে। সুতরাং আপনারা যদি এটা সিলেক্ট করে দিতে পারেন, মানে বেসটা যদি তৈরি করে দিতে পারেন খুব সুন্দরভাবে, হয়তোবা সে শুদ্ধভাবে উচ্চারণ করে কিনা, সব কিছু সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারে কিনা, সেই জায়গাগুলোতে একটু হ্যান্ড রাইটিংটা দেখা, তার ভোকাল যে ইস্যুগুলো, তার কথা বলার সময় কন্টেন্টগুলো কীরকম থাকে, সেগুলো ফিডব্যাক আকারে দিয়ে তাকে সুন্দরভাবে তৈরি করা। এবং যেটা আমি বলেছিলাম যে অবশ্যই কোনো কনফ্লিক্ট হলে সবার সাথে খোলামেলা আলোচনা করা। আবার অনেক ক্ষেত্রে হয় যে আমি এটাও দেখেছি যে বাচ্চাদের যে মনটা খারাপ থাকে। কী কারণে খারাপ থাকে? কারণ সে যেখানে থাকে সেখানে বাচ্চাটি থাকতে চায়নি, বা তাকে গুরুত্ব দেওয়া হয় না, তার ওপিনিয়নকে, তার মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। সো এই জায়গাটাতে বাচ্চাদেরকে একটু মতামতের একটু গুরুত্ব দেন। কোনো কিছু একটা তৈরি হলে, খাবার তৈরি হলে তাকে একটু তার মতামতটা যাচাই করুন, সে কোন জিনিসটা পছন্দ করে, একটু ঝাল বেশি পছন্দ করে না একটু মিষ্টি না টক, এই জিনিসটা তাদেরকে জিজ্ঞেস করেন। হয়তোবা অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের কৌতূহলই থাকে, সেই কৌতূহলগুলো একটু মন দিয়ে শুনুন। প্রতিদিন কমপক্ষে বাবাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা যখন বাইরে থাকে, বাসাতে এসে টায়ার্ড থাকে বা অন্যান্য কাজ থাকে, সেই কাজগুলো নিয়ে বসে পড়ে। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অন্তত বাসাতে এসে 1 ঘন্টা সময় দেবেন আপনার বাচ্চার। সেই সময়টা সকল রকমের মোবাইল ডিভাইস বা অন্যান্য বিষয়গুলো, অফিসের কাজগুলো, সেগুলো একদম দূরে রাখবেন, এবং তখন এই 1 ঘন্টা শুধুমাত্র তার কথা শুনবেন।
এটা যদি আপনারা করতে পারেন তাহলে একজন থেরাপিস্টের মতো কিন্তু এই কাজটি হবে। আপনার ফ্যামিলিতে অন্যান্য যে সদস্য থাকবে তাদের সাথেও এই সময়টা ভাগ করে নেবেন। সো এটা যেমন গুরুত্বপূর্ণ হবে আপনার এই যে বাচ্চার কেরিয়ার লাইফের বিষয়টি, সাথে সাথে অনেক ক্ষেত্রে এটা এখন বর্তমান সময় দেখা যায় যে বিশেষ করে মায়েরা এটা করে, বাচ্চাদেরকে খাওয়ানোর সময় বিভিন্ন রকমের মোবাইল ডিভাইস দিয়ে থাকেন। এটা একদম হার্মফুল তার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের জন্য। কারণ এই যে যখন সে খাওয়া দাওয়া করে তখন এই যে মোবাইলের ভিতরে যে একটা তেজস্ক্রিয় যে একটা রোশনি বের হয় সেটি কিন্তু তার ব্রেনে আঘাত ফেলে। সাথে সাথে সে যখন খাচ্ছে তখন ডাইজেশনে কিন্তু প্রবলেম হয়। হয়তো বা মনে হবে যে সে তো খাচ্ছে, কিন্তু এটা যে আমাদের ভিতরে গিয়ে অটোনমিক নার্ভ সিস্টেমের যে জায়গাগুলো সেগুলো কিন্তু অ্যাক্টিভলি খুব ভালোভাবে কাজ করে, যে ডাইজেশনটা সেটা কিন্তু কমপ্লিট করে না। সুতরাং সবসময় মনে রাখবেন, যদি কোনো রকমের ডিভাইস তাকে যদি খাওয়ানো যায়, সেটি হয়তো বা সবাই একত্রে বসে টেবিলে বসে তারপরে খাওয়া দাওয়ার যে বিষয়গুলো, খাওয়া, নিজেদের ভিতরে কিছু হালকা কথা বলা, আলোচনা করা, সেই জিনিসগুলো আপনারা কিন্তু করতে পারেন। অনেক ক্ষেত্রে যেটা হয় যে নেগেটিভ রিএনফোর্সমেন্ট, যেটা হলো যে ফিজিক্যাল পানিশমেন্ট দিয়ে থাকে সন্তানদের, আসলে এটা খুবই একটা মানে ব্যাড হ্যাবিট, এবং এটা ওই শিশুর ভবিষ্যতে কেরিয়ারে খুব আঘাত করে। অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের নেগেটিভ কথাগুলো বলে থাকে, তুমি পারো না, তোমার দ্বারা হয় না, তুমি ছোট, বড়দের মতো কেন কথা বলো, তুমি এখানে এসো না, বা তুমি এই কাজটি করতে পারো না, তোমার দ্বারা কখনোই এটা আমি করতে দেখিনি। এই যে না না না, এই বিষয়গুলো একদম বাদ দিতে হবে আপনার সন্তানের জন্য। আপনার ভিতরে যদি বিভিন্ন রকমের অ্যাংজাইটি, রাগ বা বিভিন্ন রকমের মানসিক চাপ থাকে, সেই ক্ষেত্রে তার জন্য আপনি আলাদাভাবে ট্রিটমেন্ট নেবেন, বা এইগুলো থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন সেই অনুযায়ী সেগুলো করবেন। এবং যখন মনটা শান্ত থাকবে, হয়তো বা আপনার চাকরির ক্ষেত্রে বা ফ্যামিলি যে ম্যাটার্সগুলো থাকে, বিভিন্ন রকমের স্ট্রেস থাকেন, সেই স্ট্রেসগুলো কিন্তু আগে কমাতে হবে, তারপর কিন্তু সন্তানের যে জায়গাটি বা সন্তানের লালন পালন করা, বড় করা, সেই জায়গাটিতে আপনারা কাজ করতে পারবেন। এটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যাবে যে ইস্যুগুলো আপনাদের ভিতরে রয়েছে, হয়তো বা সন্তানের সাথে খুব ভালোভাবে আপনি কথাও বলতে পারবেন না, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। সেক্ষেত্রে আপনি মাইন্ডফুলনেস মেডিটেশন করতে পারেন, রিল্যাক্সেশন করতে পারেন, পুরো ফ্যামিলিকে নিয়েও কিন্তু আপনারা করতে পারেন। কারণ আমাদের ব্রেনটা যদি শান্ত থাকে, সেক্ষেত্রে এই সন্তানের ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপকারী। সাথে সাথে আমার লাইফের যে স্ট্রেসগুলো সেগুলো আমরা কমাতে পারি। বেশি বেশি যদি নাও পারেন, অন্তত সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার, অন্তত মাসে একবার কোথাও গিয়ে আপনার সন্তানকে নিয়ে ঘুরে আসুন। এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে বিশেষ করে যারা গ্রামের বাড়িতে থাকেন তাদের সন্তানদের নিয়ে ওই রকম ঘোরা হয় না, হয়তো বছরে একবার একটা পিকনিক হলে তখন যায়। এটা না করে আপনি মাত্র 12 বার, বছরে 365 দিনে অন্তত 12 বার যদি এরকম হয়, একটা সময় রাখেন যে এই দিনটা আমরা ঘুরতে যাব, সেটা হয়তো আপনার বাসা থেকে একটু দূরে। সো এইটা আপনারা করতে পারেন। এটা কিন্তু সন্তানের মনস্তাত্ত্বিক যে বিকাশ, সেটা কিন্তু খুবই ভালো কাজ করে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গ্রামের বাড়ি, দাদা দাদি বা নানা নানির যে যেখানে থাকে, সেখানে আপনি সন্তানকে নিয়ে যেতে পারেন। তখন কি হয়, তার ব্রেনে যে মিথস্ক্রিয়া সেটি হয়, মস্তিষ্কের যে ট্রান্সমিটারগুলো রয়েছে বা হরমোন রয়েছে, সেগুলো কিন্তু আরও বৃদ্ধি পায়, এবং এটা ওর সন্তানের পরবর্তী যে স্টাডি বা ক্যারিয়ার লাইফে আরও বেশি ফলপ্রসূ প্রভাব ফেলে। সো এই জায়গাগুলোতে আপনারা যদি মনে রাখেন এবং আপনার সন্তানদেরকে গ্রাজুয়ালি স্ট্রক রিএনফোর্সমেন্ট দিয়ে বড় করতে পারেন, তাহলে কিন্তু তার ক্যারিয়ার লাইফটা ভালো হবে। অবশ্যই সন্তানের কাছাকাছি থেকে কোনো রকমের মিথ্যা কথা বলা অথবা কোনো একটা বিষয়ে একটু চালাকি করে বলা, এটা কিন্তু ঠিক না। অবশ্যই সন্তানের সাথে সবসময় জেনুইন থাকা, তার কথার মূল্যায়ন করা, সে কি চায়, আসলে তার এটা কি দরকার কিনা, সেই জিনিসটা বোঝা। এবং তার যখন দেখবেন যে তার একটু মন খারাপ, একা একা থাকছে, কারোর সাথে কথা বলছে না, অনেক বেশি রাগ দেখাচ্ছে, তখন তাকে প্রশ্ন করা, তোমার মনটা কি খারাপ কিনা, তোমাকে মনে হচ্ছে তুমি রেগে আছো, এই জিনিসটা তুমি কি কোনো কিছুতে নিয়ে টেনশন করছো কিনা, এই জিনিসগুলো আপনারা জিজ্ঞেস করবেন। খাওয়া দাওয়ার ব্যাপারগুলো আপনারা আপনার সন্তানকে জিজ্ঞেস করতে পারেন। কারণ আমি এই বিষয়গুলো কেন বলছি, কারণ হচ্ছে যে সাইকোলজিক্যাল বিষয় নিয়ে আমি কথা বলবো, সাথে সাথে তার সাইকোলজিটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু সেই বুঝতে পারবে যে তার কেরিয়ারটা কী হওয়া উচিত। আপনি যদি বিদেশি যে কান্ট্রিগুলো রয়েছে, সেখানে যদি আপনারা দেখেন, একটা বাচ্চা তার কেরিয়ার লাইফটা কীভাবে করবে, সেটা হলো দেখা যায় যে
3 to 4 গ্রেডের ভিতরে তারা কিন্তু তৈরি করে নেয়, এবং তারা যখন 10 গ্রেডে পড়ে বা 12 গ্রেডে পড়ে তখন কিন্তু তারা সরাসরি হচ্ছে যে চাকরি করলে কেউ চাকরিতে চলে যায়, কেউ যদি ব্যবসা করে ব্যবসাতে চলে যায়, কেউ যদি বিজ্ঞানী হতে চায় পরবর্তী যে স্টেপগুলো সেগুলো তারা করে, কেউ টিচার হতে চাইলে সেই টিচারের জন্য যে ওই 12 গ্রেডের পরে আসলে তার কী করে সেগুলো করে। বাংলাদেশে কিন্তু এটা করা সম্ভব হয় না। ওখানে যেমন তৃতীয় বা চতুর্থ গ্রেডে তারা যখন বসে তখন একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা সম্ভব হয় না, অনেকেই আসে না। সো এই জায়গাগুলোতে আপনার একটু সচেতন হওয়া এবং সাথে সাথে নিজের সন্তানকে সময় দেওয়া, নিজেদেরকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া, এর মাধ্যমেই কিন্তু আপনার সন্তানের যে কেরিয়ারটি খুব সুন্দরভাবে তৈরি করে দিতে পারেন, এবং এর মাধ্যমেই দেখবেন আপনার ভিতরে একটা মানসিক সন্তুষ্টি তৈরি হবে এবং ফ্যামিলি যে একটা বন্ডিং খুব ভালোভাবে কাজ করবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।